সোহান মুচকি হেসে বলল, বাবা, খুব বাধ্য ছেলে দেখছি। তাহলে একা একা বিয়েটা করলি কেন ওনার মমতে? ওনার জন্য অপেক্ষা করতি, একদিন না একদিন তো মেনে নিত। নূরের হাত তোর হাতে দিত, সেটা তুইও ভালো করেই জানিস। হ্যাঁ, জানি দিত, কিন্তু আমার এটা সহ্য হচ্ছিল না নূর। কেন জানবে না? আমি ওর স্বামী। ও সজ্ঞান হোক বা অবচেতন মনেই হোক, ও সবসময় জানবে আমি ওর স্বামী। বাকি যার যা শাস্তি দেওয়ার আমাকে দিতে পারে, পুরো দুনিয়ার সাথে আমি বোঝাপড়া করে নেব, কিন্তু নূর এখন থেকে আমাকে নিজের স্বামী মানবে। পরদিন সকালের দিকে ধানমন্ডি এরিয়ার মধ্যে সুন্দর একটি বাসা দেখে ফেলো সাদাফ এবং অটোপি থেকে কিছু সিম্পল ফার্নিচারও এনে লোকজন দিয়ে সাজিয়ে ফেলো। বেলা দুপুর 2টার কাছাকাছি বাসায় মোটামুটি সব বন্ধুরা, সাবা, সুহান আরও একজন বন্ধু বান্ধব এসে বাসা গোছগাছ করে দিচ্ছে। সাদাফ সবার কাছে থেকে বিদায় নিয়ে তৈরি হয়ে নিল, বলল, তোর সবাই বাসা গুছিয়ে রাখ, আমি একটু নূরের স্কুলে যাব, কাজ আছে। আর আসার সময় তোদের সবার জন্য বিরিয়ানি নিয়ে আসবো, খাওয়া দাওয়া করে তারপর যাবি। অনেকক্ষণ ধরে স্কুলে গেটে অপেক্ষা করছে সাদাফ। নূরকে জানিয়ে দিয়েছিল স্কুলে আসতে, আজ স্কুল থেকে পিক করবে নূরকে। যেহেতু সাদাফ অফিস যাচ্ছে না, তাই ছোট বাবা এবং বাবার সন্ধ্যা পর্যন্ত অফিসে থাকতে হবে। আর বাসায় অন্য কারো সমস্যা নেই, মাকে ফোন করে জানিয়ে দিয়েছে সাদাফ নূরকে নিয়ে একটু বাইরে বের হবে। নরিন আফরোজ এবং সামিয়া বেগম জানে, তাই বাসা তারা মেনটেন করতে পারবে। দূর থেকে সাদাফকে দেখতে পেল, দুপাশে দুই বেনি ঝুলিয়ে ঝুলিয়ে হেলে দুলে হেঁটে আসছে নূর, হাতে একটি পাইপ আইসক্রিম। সাদাফ মনে মনে হাসলো, বিয়ে হয়ে গেছে। গতকাল মেয়েটা আজকে রাস্তায় পাইপ আইসক্রিম খেতে খেতে আসছে। অবশ্য গরম পড়েছে অনেক, এই জন্যই হয়তো ঠান্ডা আইসক্রিম খেতে খেতে আসছে। নূর গেট পার করে দেখতে পেলেও সাদাফ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। নূর দ্রুত পায়ে হেঁটে এগিয়ে এসে গাড়ির কাছে দাঁড়িয়ে বলল, আপনি কখন এসেছেন? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমার জন্যে। সরি, আমি একটু আইসক্রিম খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। বলে সাদাফকে কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ির দরজা খুলে সামনের সিটে বসে পড়ল নূর। তারপর বলল, আমরা কোথায় যাব? চলে গেলেই দেখতে পারবি। কোথায় যাচ্ছি বলেন না। তোর স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি? কথাটা শুনে নূর লজ্জায় লাল নীল হয়ে গেল। তারপর কিছুক্ষণ পর বলল, আপনি বাড়ি কিনেছেন? সাদাফ নূরের দিকে তাকিয়ে বলল, বাড়ি কিনবো কেন, ভাড়া নিয়েছে। তোর কি সারা জীবন বাইরে থাকতে ইচ্ছে নাকি? তোর বাবা যদি জানতো তোর মতো মেয়ে সারা জীবন স্বামী নিয়ে বাইরে থাকতে চায় আলাদা, তাহলে আমাকে বের না করে তোকে বাড়ি থেকে বের করে দিত। কথাটা শুনে নূরের মন খারাপ হয়ে গেল। সাদাফ ভাইকে যে ফজলুর রহমান বের করে দিয়েছে তা নূর শুনেছে, জানে, তাই চুপচাপ মাথা নিচু করে বসে রইল। সাদাফ বুঝতে পারলো নূরের মন খারাপ হয়েছে, তাই নূরের মন ভালো করার জন্য বলল, আচ্ছা চল বাসায় চল, বাসায় গিয়ে কী করবো সেটা চিন্তা কর। স্বামীর বাড়িতে আজকে প্রথম যাচ্ছিস, বিবাহিত জীবনের প্রথম দিন, কিভাবে সংসার করবি ভেবে দেখেছিস? হুমায়ুন রহমান দুপুরের লাঞ্চের সময় ছেলের ক্যাবিনে বসে আছে। ছেলের খালি ক্যাবিনে বসে বারবার সাদাফের কথা মনে করছে। ফজলুর সামনে চায় না দুর্বলতা দেখাতে, তাই চুপচাপ ছেলের কেবিনে বসেছিল হুমায়ুন রহমান। ফজলুর রহমান বড় ভাইয়ের কেবিনে গিয়ে খুঁজে না পেয়ে বুঝতে পেরেছেন কোথায় থাকতে পারে, তাই উনিও চলে আসলেন সাদাফের কেবিনে। ফজলুর রহমান কেবিনে প্রবেশ করতে হুমায়ুন রহমান মাথা তুলে তাকালেন, তারপর বললেন, কিছু বলবি? ফজলুর রহমান ভাইয়ের দিকে তাকালেন, একদিনই চেহারা মলিন হয়ে গেছে। বললেন, না ভাইজান, এখনো লাঞ্চ করেননি। লাঞ্চ অর্ডার দিয়েছি, দুই ভাই এখানে বসে খাবো। ফজলুর রহমান এখনো তাকিয়ে আছে হুমায়ুন রহমানের দিকে, তবে হুমায়ুন রহমানের মাথা নিচু করে বসে আছে। হ্যাঁ না কিছুই বলল না। ফজলুর রহমান খানিক থেমে আবারও বললেন, ভাইজান, আপনি কি আমার উপর রাগ করেছেন? হুমায়ুন রহমান ফজলুর রহমানের দিকে তাকিয়ে বললেন, না, তোর উপর আমার কোনো রাগ নেই, তুই তোর জায়গায় ঠিক আছিস। তবে সত্যি কথা বলতে ছেলেটার জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছে। আর তাছাড়া কখনো ওর সাথে আমি গলা চওড়া করে কথা পর্যন্ত বলিনি, কিন্তু গতকাল চর মেরেছি। তারপর থেকে আমার ভালো লাগছে না কোনো কিছু। তবে সত্যি তোর উপর আমার কোনো রাগ অভিমান কিছুই নেই। মেয়ের বাবা হিসেবে তুই যা করেছিস তাই একদমই ঠিক করেছিস। ফজলুর রহমান ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, মেয়ের বাবা হয়ে না ভাইজান, সাফাতের বাবা হয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। সাফাত যা করেছে ভুল করেছে। সাফাত ভালো করে জানতো আমরা আজ হোক কাল হোক ওদের বিয়ে করিয়ে দিব। তাই সমাজের কথা চিন্তা করে আমাদের মান সম্মানের কথা চিন্তা করা উচিত ছিল। নূরকে ভুলভাল বুঝিয়ে একা একা বিয়ে করাটা ঠিক হয়নি ওর।
নূরকে আপনি আমার চেয়ে ভালো করে চেনেন। সাফাত হয়তো এমন কিছু বলেছে যার জন্য নূর আপনার আমার কথাও ভাবতে ভুলে গিয়েছে। বিয়েতে রাজি হয়ে গিয়েছে, কিন্তু বিয়েতে তো হয়তো দেরি হলেও হতো। আমাদের ছেলে মেয়ে আমরা নিশ্চয়ই ওদের সুখে রেখে অন্য কিছু কথা ভাবতাম না। কিন্তু পরিবার পরিজন আত্মীয় স্বজনের কাছে সাফাত আর মাথাটা নিচু করে দিয়েছে। সবাই মুখ তুলে বলবে আমার মেয়ে একা প্রেম করে চাচাতো ভাইয়ের সাথে বিয়ে করে ফেলেছে। বাবা মাকে না জানিয়ে আমাদের লালন পালনের উপর আঙ্গুল উঠবে। ভাইজান, আমাদের ছেলে আমাদের মেয়ে, অথচ এক বাড়িতে থেকেও আমরা ওদেরকে ভালো মন্দ বুঝ দিতে পারিনি। মানুষ সেটাই বলবে। হুমায়ুন রহমান জানে ফজরের কথা প্রত্যেকটি কথাই সঠিক, সেই জন্যই ছোট ভাইয়ের প্রতি কোনো রাগ বিদ্বেষ নেই হুমায়ুন রহমানের। তাই বললেন, আচ্ছা এখন এসব কথা রাখ, আসলে ক্ষুধা পেয়েছে, চল খাওয়া দাওয়া করি। হুমায়ুন রহমান টপিক বাদ দিতে চাইলেন, ওনার আর কিছু ভাবতে ভালো লাগছে না। ভাইয়ের কথাও সঠিক মনে হচ্ছে, এদিকে ছেলের জন্য খুব খারাপ লাগছে। গাড়ি চলতে চলতে একটি বিরিয়ানি দোকানের সামনে থামলো সাদাফ। নূর জিজ্ঞেস করলো, এখানে থামালেন কেন? লাঞ্চ করবেন? নাম, কয়েক প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে যাব ফ্রেন্ডসদের জন্য। ওরা আছে সবাই ফ্ল্যাটে, ওখানে খাবো। তুই খাবি, চল। নূর কিছু মনে করলো না, ফ্রেন্ডসদের কথা বলছে তাই ভাবলো নূর বাড়ি নিয়েছে, তাই হয়তো ফ্রেন্ডসের দাওয়াত দেওয়া হয়েছে। 5 মিনিটের মধ্যে কয়েকটা প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে বাড়ির পেছনে রেখেই ড্রাইভ করতে করতে শুরু করলো সাদাফ। নূর জিজ্ঞেস করলো, কে কে এসেছে? চল, গেলে দেখতে পারবি কে কে এসেছে। ঠিক 20 মিনিট ড্রাইভ করে ধানমন্ডি নিজের বাড়ির সামনে চলে আসলো সাদাফ। নূর বাড়িটির দেখে এক নজরে পছন্দ করে ফেললো। বাইরেটা খুব সুন্দর। জিজ্ঞেস করলো, কোন ফ্লোরে? টপ ফ্লোর। বাড়ির মালিকের একটা ফ্ল্যাট আছে, মাঝে মধ্যে মালিক নিচে এসে থাকে আর এর থেকে নিচে পাইনি, তবে লিফট আছে, সমস্যা নেই, আয়। 10 তলা বিল্ডিং এর 9 তলায় থাকছে সাদাফ। লিফট আছে, তাই নূরের কোনো টেনশন হলো না। সাদাফ খাবারের প্যাকেটগুলো নিয়ে নূরকে বলল, আয় আমার সাথে। নূর হেঁটে হেঁটে লিফট পর্যন্ত চলে আসলো। নূরের আজ কেমন যেন খুশি খুশি লাগছে। মনের মধ্যে গতকাল রাত থেকে সাদাফের সাথে কথা বলার পর সাদাফ যখন নূরকে মিসেস সাদাফ বলেছিল, তখন থেকে কেমন যেন নূরের মিসেস সাদাফ ফিলিংস চলে আসছে। মনে হচ্ছে এটা যেন সত্যি ওর শ্বশুরবাড়ি। আজ প্রথম শ্বশুরবাড়িতে আসলো। নূর মুচকি মুচকি হাসি দেখে সাদাফ বলল, কি হলো, হাসছিস কেন এভাবে একা একা? নূর বলল না কিছু। সাদাফ ভালো করে লক্ষ্য করলো নূরকে। দুই পাশে দুই বেনি করা স্কুল ড্রেস পরা। কে বলবে এই ছোট্ট মেয়েটা ওর বউ? আশেপাশে মানুষ দেখলেও তো মনে হয় নারী নির্যাতন মামলা দিয়ে দিবে, শিশু আইনে মামলা হয়ে যাবে। মনে মনে ভাবতেই হাসলো সাদাফ। কবে বড় হবে পিচ্ছি মেয়েটা? বয়সে পিচ্ছি ঠিক আছে, মোটামুটি সাইজে পিচ্ছি, চিকন চাকন শুকনা ছোট মোটো একটা মেয়ে দেখেই মনে হয় যে 17 রানিং। যে কেউ দেখেই বলবে সর্বোচ্চ 15 বছর চলছে। নূর লিফটের চারিদিকে এদিক ওদিক তাকানো শেষে হঠাৎ সাদাফের দিকে তাকিয়ে বলল, কি দেখছেন আমাকে এমন করে? সাদাফ মুচকি এসে উত্তর দিল, না কিছু দেখছে না। কি করে সাদাফ বলবে? নূরের সব কিছু দেখছিল। সাদাফ নূরের শরীর থেকে শুরু করে ওর আচার সব কিছু দেখছিল। এটা বললে এখন লজ্জা পাবে মেয়েটা, তাই সাদাফ চুপ করে রইল। লিফট 8 তলায় এসে থামতেই লিফট থেকে ওরা নেমে গেল। সামনে গিয়ে 4টা ফ্ল্যাট দেখতে পেল নূর। সাদাফ ডান দিকে দ্বিতীয়টিতে কলিং বেল টিপলো। সাথে সাথে এসে দরজা খুললো সাবা। নূরের চক্ষু চড়ক গাছ হয়ে গেল। সাবা কেন ভেতর থেকে দরজা খুলবে? কেন যেন নূরের নারী সত্তা এটা মেনে নিতে পারছে না। সাবা আপু নূরের আগে এ বাসায় আসলো। এই বাসায় তো নূরের আগে আসার কথা ছিল। সাবা আপু কেন এসে ঘর গোছাবে? সাবা আপু কেন সাদাব ভাইয়ের বেডরুম গোছাবে? এটা মোটেও মেনে নিতে পারছে না নূর। নূর চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইল। সাবা বুঝতে পারলো নূরের মানসিক অবস্থা। যেহেতু সাবাও একটি মেয়ে, তাই সাদাবকে বলল, ভেতরে আয়। সাদাব নূরের হাত ধরে চুপচাপ ভেতর প্রবেশ করলো। নূর আর এদিক ওদিক তাকিয়ে ফ্ল্যাটের কোনো কিছুই দেখছে না। আশেপাশে কয়েকজন বন্ধু আছে তাও খেয়াল করলো না। সোহান এসে নূরের সামনে দাঁড়িয়ে বলল, হাই নূর, আমি সোহান, সাদাফের সাথে আমেরিকার ছিলাম।
নূর উপরের দিকে তাকিয়ে সোহানকে হাই বলে সোহান নূরের দিকে তাকালো। নূরকে কেমন যেন অন্যমনস্ক মনে হলো সোহানের কাছে। সোহান সাদাফের দিকে তাকিয়ে ইশারা করে জিজ্ঞেস করলো কি হয়েছে। সাদাফ নূরের দিকে খেয়াল করলো। আসলে নূরের মনটা কেমন যেন অন্যমনস্ক লাগছে। কি হতে পারে? একটু আগে তো সব ঠিক ছিল, হঠাৎ করে খেয়ালে আসলেও ও কি সাবাকে দেখে কোনোভাবে মাইন্ড করেছে বা মন খারাপ করেছে? সাদাপ মনে মনে ভাবলো আর লুকোচুরি নয়, আজ সত্যি কথা বলে দিবে। তাই সবার হাতে বিরিয়ানির প্যাকেটগুলো দিয়ে নূরকে নিয়ে চলে গেল রুম দেখানোর জন্য। আসলে কথা বলতে চাইছে, তাই সবার সামনে থেকে নূরকে নিয়ে ভেতরে চলে গেল। রুমের ভেতর গিয়ে দরজা চাপিয়ে সাদাফ নূরের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? মন খারাপ? কিছু হয়েছে? আমাকে বল। নূর ভীষণ রাগ উঠতেছে, তাই আজ আর নিজেকে কন্ট্রোল না করে সাদাফের দিকে তাকিয়ে বলেই ফেলল, সাবাপু এখানে কেন? আমার আগে এ বাসায় কি করে? নূরের প্রশ্নে সাদাফ অবাক হয়ে গেল। নূর প্রশ্ন করছে, সাদাফ বলল, নতুন বারে গুছিয়ে দেওয়ার জন্য এসেছে। সব ফ্রেন্ডসরা যেমন এসেছে ও সেভাবে এসেছে। কিন্তু তোর কি হয়েছে? তুই এমন করছিস কেন? ঘর গোছানোর জন্য মানুষ প্রয়োজন হলে আমায় বলতে পারতেন, রিমা আপুকে বলতে পারতেন, সাইমন ভাইয়াও তো ছিল, আমরা করে দিতে পারতাম। সাবাপুকে কেন আসতে হবে? সাদাফ বুঝতে পারছে কোথাও কিছু একটা ভুল অবশ্যই হয়েছে সাদাফের। সাদাফ নূরের দিকে তাকিয়ে বলল, আমার দিকে তাকানোর, আমি আসলে এত কিছু ভেবে ওদেরকে বলিনি। ওরা সবাই আমার ফ্রেন্ডস, তো ওদেরকে বলেছিলাম ঘর গুছিয়ে দিতে। তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম সব কিছু গোছানোর পর। নূর সাদাফের দিকে তাকিয়ে বলল, এটাও কি সারপ্রাইজ হতো না? আপনি আমাকে গোছানোর জন্য ডাকতেন, আমার স্বামীর ঘর আমি গুছিয়ে দিতাম। নূরের মুখে থেকে স্বামী কথাটি শুনে সাদাফ অবাক হয়ে গেল। আসলে এই কথাটি তো মাথায় আসেনি সাদাফের। নূরের সংসার নূরকে দিয়ে তো গোছানো যেত, কিন্তু সাদাফ তো সবসময় নূরকে ছোট মনে করে ভেবেছে কিছু করতে পারবে না। আর বন্ধুরা যেহেতু যেচে বলেছে আমরা গুছিয়ে দিব, তাই সাদাফও না করেনি। সাদাফ বুঝতেই পারছে না এখন নূরকে কি বলবে। নূরের কথার যুক্তি আছে, এদিক দিয়ে ভেবে দেখেনি সাদাফ। যেহেতু সাদাফ বলেছিল সাবা ওকে পছন্দ করে, বিয়ে করতে চায়, স্বাভাবিক নূরের জেলাস ফিল হবেই। বাড়িতে ঢুকেই যদি সাবাকে গেট খুলে দেখে স্বাভাবিক রিয়্যাক্ট করবেই। নূরের জায়গায় সাদাফ থাকলে ভয়ঙ্কর কিছু করে ফেলত। নরিন আফরোজ এবং সামিয়া বেগম ছেলে মেয়েদের খাইয়ে রান্নাঘরে দুজন কাজ করছেন। নরিন আফরোজের মনটা ভীষণ খারাপ। সামিয়া বেগম দেখলেন, খেয়াল করলেন, কাছে এসে কাঁধে হাত রেখে বললেন, ভাবি মন খারাপ করো না, দেখো আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। ছেলে মেয়েগুলোকে আল্লাহ এক করে দিয়েছে, ভুলে করুক আর সঠিক করুক। আমরা তো এটাই চেয়েছিলাম, অ্যাটলিস্ট তুমি আর আমি তো চেয়েছিলাম কিভাবে ছেলে মেয়ের সংসারটা ভালো করা যায়। এখন সেটা ভাবতে হবে, মন খারাপ করে বসে থাকার সময় না ভাবি। নরিন আফরোজ বললেন, না রে, ছেলেটার জন্য আসলেই খারাপ লাগছে। সে 6টা বছর তো বাইরে থেকে এলো, আর কয়টা দিনই বা হয়েছিল এসেছে বল, এখন আবার বাইরে চলে গেল। তবে ফজলুরকে আমি দোষ দেই না, ছেলেটা না বলে বিয়ে করে ভুল করেছে। ফজলুরের কথারও যুক্তি আছে, নূরের 18 বছর হয়নি, আর তাছাড়া একই বাড়িতে থাকে, একা একা বিয়ে করার মানে বাপ চাচা কাউকেই সম্মান না দিয়ে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটিয়েছে, যার জন্য একা একা বিয়ে হয়ে গেছে। মানুষ আত্মীয় স্বজনরা কানা ঘষা করবে, অথচ আমরা যদি অনুষ্ঠান করে বিয়ে করাতাম তাহলে কেউ 10 কথা বলতে পারতো না। মেয়ের বাবা তো বুঝতে পারি, মেয়ের সম্মানের কথা চিন্তা করেই উনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি তো ভাবছি তোর ভাইয়ের কথা, গতকাল রাতে তো প্রায় অনেক জ্বর এসেছিল, সারা রাত একটু সেবা যত্ন করার পর ঘুমানোর পর ঠিক হয়েছে। তুই তো জানিস সারা বাড়ির মধ্যে ছেলেটার সবচাইতে বেশি সখ্যতা ওনার সাথে, এমন কোনো কথা নাই যে বাবার সাথে শেয়ার করে না। সেই ছেলের গায়ে হাত তুলেছে, উনি সহ্য করতে পারছে না। যে ছেলের সাথে রাগ করে কথা বলতে পারে না সেই ছেলের গায়ে হাত তুলেছে, তা মানতে পারছে না। নরিন আফরোজ একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, আচ্ছা নূরের কি অবস্থা? ও কি একটু নর্মাল হয়েছে? স্কুল থেকে তো শুনলাম সাদাব বাইরে নিয়ে যাবে, এ কথা যেন আবার কেউ না জানে। টেনশন থেকে বের হয়ে ছেলে মেয়ে দুটা একটু ঘোরাঘুরি করুক,
জীবনটা এনজয় করুক। টেনশন করার জন্য আমরা আসি, কি বলিস? তার বলতে টেনশন দেওয়ার জন্যই তো মেয়েটা। তবে আমার এখন টেনশন শেষ ভাবি। কি বলবো, আমি যে কি খুশি মেয়েটা আমার এখন চোখের সামনে থাকবে। আর 10টা ভুল করলেও, আমি 10টা কথা বললেও তোমরা একটা কথা বলবে না, সেটা আমি জানি। যে যাই বলুক, আমি কিন্তু ভীষণ খুশি সাদাফকে মেয়ের জামাই হিসাবে পেয়ে। আমি তো ওকে আগে থেকেই জামাই হিসেবে মেনে নিয়েছিলাম। উনিও কয়দিন পর মেনে যাবে। উনি সাদাফকে অনেক ভালোবাসে, শুধু একটু রাগ করেছে, রাগ কন্ট্রোল করতে পারেনি। দেখবে সুর করে নিজে সবার আগে গিয়ে সাদাফকে নিয়ে আসবে। এদিকে ছাদে বসে কথা বলছে রিমা ও সাইমন। হঠাৎ রিমা বলল, আচ্ছা, সাদাব ভাই এখন কি করছে, কেমন আছে? নূর আছে সাথে, তাই না? কি ভীষণ মজা, বিয়ের পর প্রথম দিন বাইরে ঘুরতে গিয়েছে। নূর তো এই প্রথম বিয়ের পর সাদাব ভাইয়ের সাথে একা কোথাও গেল। তোর তো আমাকে শুকরিয়া আদায় করা দরকার, উঠতে বসতে ধন্যবাদ দেওয়া দরকার। তোকে আমি কতগুলো টাকা খরচ করে ঘুরিয়ে আনলাম। কতগুলো টাকা মানে? মাত্র 4-5 হাজার, আর তার মধ্যে আমার আর আমার ভাইয়ের টাকা সব। এই তো শুরু হয়ে গেল খোটা। টাকাটা ভাইয়া আমাকে দিয়েছে, তার মানে এটা আমার ছিল, তোর পিছনে খরচ করার জন্য দেয়নি। এই জন্যই বলে মেয়েদের পিছনে 2 হাত ভরে খরচ করলেও লাভ নেই, এটা নিমক হারাম জাতি। আর মাত্র 4-5 হাজার টাকা? তোর কিপটা বাপেরা তো আমাকে 5,000 টাকাও মাসে দেয় না, হাত পাততে হয় তোর ভাইয়ের কাছে। আর এখন লজ্জার কথা বলবো, তোর ভাইয়ের তো সম্বন্ধী হয়ে গেলাম, আমি এখন কিভাবে হাত পাতবো? বলা যাবে ভাইয়া আমাকে 3-4 হাজার টাকা দেন, ছোট ভাই জামাই বলে কথা। রিমা সাইমনের দিকে তাকে দীর্ঘশ্বাস ছাড়ল। না, এই বলদের কিচ্ছু হবে না। অনেকক্ষণ রিমাকে চুপচাপ থাকতে দেখে সাইমন বলল, কি হয়েছে, কি নিয়ে টেনশন করছিস? আচ্ছা, আমাদের কি ব্রেকআপ করে ফেলা উচিত? দেখো না ভাইয়াকে, তোমার আব্বু বের করে দিল, তোমাকেও তাহলে আমার আব্বু বের করে দিবে। দুইজনে যদি বাড়ির বাহিরে থাকো, তাহলে আমরা কি করব? সাইমন রিমার দিকে তাকিয়ে বলল, কি আর করবি, ডিস্কো ডান্স করবি? আসলে মুরব্বীরা যা বলে তা ঠিক বলে, ছেলেদের অধপতনের পেছনে মেয়েদের হাত থাকে। আর আমাদের 2 ভাইয়ের তো শুধু হাত না, হাত পা মাথা পুরা শরীরই আছে। সাদাফ নূরের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, তারপর নীরবতা ভেঙে বলল, আম সরি নূর, কথাটা বোঝার চেষ্টা কর। আমি এত কিছু বুঝিনি, ভেবেছিলাম তোকে সারপ্রাইজ দেবো। নূরের চোখ ছলছল, যে কোনো মুহূর্তে পানি ঝরে পড়বে। হঠাৎ এমন সময় দরজা নক করলো সাবা। নূর তাকালো দরজার দিকে, তাকিয়ে দেখলো সাবা আপু। সাথে সাথে নূর চোখের পানি আড়াল করার চেষ্টা করলো, মাথা নিচু করে ফেললো। সাদাফের দিকে তাকিয়ে সাবা বলল, সাদাফ, তুই বাইরে যা, আমি একটু নূরের সাথে কথা বলবো। কিন্তু সাবা, যা না সাদাফ, যা করার তুই করেছিস, এখন বাকিটা আমাকে দেখতে দে। নূর অবাক হয়ে গেল, ভাবলো ও কি কথা বলবে সাবা আপু নূরের সাথে। সাবা আপু কি সব কথা শুনে ফেলেছে? লজ্জা তাকাতে পারছে না নূর উপরে। সাদাফ বাইরে চলে গেল, যাওয়ার আগে একবার নূরের দিকে তাকালো। খুব খারাপ লাগছে সাদাফের। সারপ্রাইজ দিতে চেয়েছিল, খুশি করতে চেয়েছিল, উল্টো মেয়েটাকে দুঃখী করে ফেললো। যাওয়ার সময় দরজাটা চাপিয়ে দিয়ে সোহানদের সাথে সোফায় গিয়ে বসে পড়লো সাদাফ। সাবা নূরের দিকে তাকিয়ে নূরের থুতনি ধরে মুখটা উপরে তুলে বলল, তুমি জানো তুমি আমার থেকে কত বছরের ছোট? নূর অবাক হয়ে তাকালো সাবার দিকে। সাবা নূরের চোখের পানি মুছতে মুছতে বলল, তুমি আমার থেকে গুনে গুনে 10 বছরের ছোট। নূর বুঝতে পারছে না সাবা আপু কি বলবে, তাই জানার জন্য তাকিয়ে রইল সাবা আপুর দিকে। সাবা বলল, তুমি জানো সাদাফ তোমাকে কখন থেকে ভালোবাসে? নূর অবাক হয়ে গেল। সাবা আপু জানে সাদাব ভাই নূরকে ভালোবাসে? নূর অবাক দৃষ্টিতে তাকিয়ে চুপচাপ চেয়েই রইল, কিন্তু চোখ যেন বলছে নূর জানতে চায়। সাবা বলতে শুরু করলো, যেদিন থেকে তোমার জন্ম হয়েছে তোমাকে প্রথম কোলে নিয়েছে। বিশ্বাস করবে না, সাদাফ তোমাকে সেদিন থেকে ভালোবাসে। আর এই কথা আমরা প্রত্যেকটা মানুষ জানি, প্রত্যেকটা বন্ধু জানি। সাদাফ তোমাকে কোলে নিয়ে যখন স্কুলে আসতো তখন থেকে জানি। সাদাফ তোমার হাত ধরে যখন কলেজে আসতো তখন থেকে জানি। যখন সাদাফ বিদেশ চলে যায় আমরা তখন থেকে জানি। সাদাফের ভালোবাসার, সাদাফের তোমার জন্য কষ্ট পাওয়ার, সাদাফের বিরহের সব কিছু, প্রত্যেকটা বিরহের সাক্ষী আমরা। সাদাফের সারা জীবনের অপেক্ষা তুমি। সাদাফের বয়স 27 প্রায় শেষের দিকে, আর তোমার 17 রানিং। বুঝতে পারছো, সাদাফ তোমাকে 17 বছর ধরে ভালোবাসে, আর আমরা 17 বছর ধরেই জানি ও তোমাকে ভালোবাসে। আরে বোকা মেয়ে, সাদাফ বললো আমরা একটু দুষ্টুমি করলাম আর তুমি মেনে নিলে। আমার বয়স কত তাহলে?
আমার বয়স 27 বছর। তোমার কি মনে হয় এখনো আমার বিয়ে হয়নি? আমি সাদাফের জন্য অপেক্ষা করেছি। আর সাদাফ আর আমার যদি সম্পর্ক থাকতো, তাহলে কি সাদাফ 6 বছর বিদেশে থাকতো আমাকে ফেলে? নূর হঠাৎ বলল। তাহলে আপনি যে বলেন সাদাব ভাইয়া আপনাকে ভালোবাসে, আপনাকে প্রপোজ করেছিল? সাবা মুচকি হাসলো নূরের বাচ্চামো দেখে। 10 বছরের ছোট্ট একটা মেয়েকে ভালোবাসা বুঝাচ্ছে। সাবা নিজের উপর হাসলো, তারপর বলল, ওগুলো সাদাফ তোমাকে ভালোবাসা বোঝানোর জন্য করেছে। সাদাফের ওপর তোমার যে অধিকার সেটা বুঝে নেয়ার জন্য করেছে। তুমি যে সাদাফকে ভালোবাসো সেটা তোমাকে অনুধাবন করানোর জন্য বলেছে। সহজ ভাষায় ও তোমাকে জেলাস ফিল করাতে চেয়েছে। আর দেখো না, কাজ হয়েছে। সেদিন থেকে তুমি জ্বলে পুড়ে মরছো সাদাফের জন্য। তার আগে হয়তো তুমি এত বুঝতেও পারোনি সাদাফ যে তোমাকে এত ভালোবাসে। তুমি যে সাদাফকে এত ভালোবাসো সেটাই কি তুমি বুঝতে পেরেছিলে? যেদিন তুমি জানলে আমার সাথে সাদাফের সম্পর্ক, সেদিন থেকে তোমার ভেতরে সাদাফের জন্য ভালোবাসা অনুভূতি তুমি বুঝতে পেরেছ। আর সেই অনুভূতি বোঝানোর জন্যই সাদাফ মিথ্যে নাটকটুকু করেছিল। এরপর ঘটনাক্রমে সত্য কথাটা তোমাকে আর বলা হয়নি। আর ফর ইউ কাইন্ড ইনফরমেশন ম্যাডাম, আমার বিয়ে হয়ে গেছে, তাই আপনার ভয় পাওয়ার কিচ্ছু নেই। এবার আর চোখের পানি ধরে রাখতে পারল না নূর। এবার যেন খুশির কান্না ছুটল, দুঃখের কান্না আটকে রাখতে পারলেও সুখের কান্না আটকে রাখতে পারল না নূর। ভ্যা ভ্যা করে কেঁদে দিল নূর। বাইরে থেকে হঠাৎ সাদাফের কানে আসলো নূরের কান্নার শব্দ। সাথে সাথে দাঁড়িয়ে গেল সাদাফ। নূরের কান্না শুনে সাথে সাথে দাঁড়িয়ে গেল সাদাফ। সাথে সাথে সোহান বলে উঠল, দাঁড়া, এখন ভিতরে যাবি না। নূরকে স্বাভাবিক হতে দে। আমি জানি কি হয়েছে। এতক্ষণ সবার সাথে আমার কথা হয়েছিল। তোরা যা করেছিস সেগুলোকে বলে বাচ্চামো। ছোট্ট একটা মেয়ে, ওর সাথে এভাবে না করলেও তো পারতি, অন্য কোনোভাবে বুঝাতি। সাদাফ বিচলিত হলো। মনে মনে কেমন যেন লাগছে, নূরের কান্না ওর সহ্য হচ্ছে না। তবুও সাদাফ সোফায় বসলো। সাবা আছে, হয়তো সামনে নেবে। সোহানের দিকে তাকিয়ে বলল, এত দূর পর্যন্ত বিষয়টা গড়াবে মাথা থেকে চলে গিয়েছিল। শুধু 2-1 দিন ওকে একটা বলেছিলাম সব আমাকে পছন্দ করে বিয়ে করবে। আমি জাস্ট নূরের অনুভূতি জানতে চাচ্ছিলাম, আমাকে নিয়েও কী ফিল করে বুঝতে চাচ্ছিলাম। পরবর্তীতে এমন একটা ঘটনা কিছু ঘটলো, মাথা থেকে চলে গিয়েছে। বিষয়টা ক্লিয়ার করা দরকার। আজকে এখানে না আনলে হয়তো এটাও মাথায় আসতো না। বিষয়টা যে ক্লিয়ার করা হয়নি, ক্লিয়ার করা দরকার। সোহান সাদাফের দিকে তাকিয়ে বলল, মেয়েটার বয়স অনেক অল্প, ভালোবাসি বুঝতে একটু সময় লাগবে তো লাগতোই। এত বছর ধৈর্য ধরেছিস, আর না হয় কিছুদিন ধৈর্য ধরতি। তা না, তোর তো আর ধৈর্য কুলাচ্ছে না। সাদাফ সোহানের দিকে তাকিয়ে বলল, বাজে কথা রাখতো। ধৈর্য কোলাচ্ছে না মানে? নূরের জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি আছে। শুধু চাচ্ছিলাম ও আসলে কি আমাকে ভালোবাসে কিনা, বা আমার প্রতি ওর কোনো অনুভূতি সৃষ্টি হয়েছে কিনা তা জানতে। এরই মধ্যে রুম থেকে বেরিয়ে আসলো সাবা। সবার হাসি মুখ দেখে সাবার দিকে তাকে যেন সাদাফ একটু আশ্বস্ত হলো। নূরের কান্নাও থেমে গিয়েছে। সাদাফ উঠে দাঁড়ালো নূরের রুমের দিকে। পা বাড়াবে অমনি সাবা বলল, 2 মিনিট পরে যা। নূর কান্না করেছে। ও বুঝতে পেরেছে যাই হয়েছে ওর আর আমার মধ্যে কথা হয়েছে। তুই এগুলো কিছুই জানিস না, ওকে এগুলো কিছুই বুঝতে দিবি না। নূরকে একটু নর্মাল হতে দে। 2 মিনিট পরে রুমে যাবি কেমন? আর শোন, এতদিন শুধু তোর ভালোবাসার কথা জেনে এসেছি। মেয়েটা অনেক ছোট, কিন্তু এই ছোট্ট হৃদয় তোর জন্য বিশাল ভালোবাসার অট্টালিকা করে রেখেছে। তোকে ভালোবেসে সেই অট্টালিকায় একটি ছোট্ট বাগান করেছে, যেখানে অসংখ্য ভালোবাসার কলি নূর তোকে ভালোবেসে ফুটিয়েছে। এখন তুই সেই কলিগুলোকে যত্ন নিয়ে ফুল করে দিস। সাদাফ কোনো কথা বলল না, বিনিময়ে শুধু মুচকি হাসলো। তারপর 1 পা 2 পা করে ধীরে ধীরে এগিয়ে গেল নূরের রুমের দিকে। দরজা হালকা চাপানো ছিল। দরজা ধীরে ধীরে ধাক্কা দিয়ে খুলে নিঃশব্দে ভেতরে ঢুকলো সাদাফ। নূর নিচের দিকে তাকিয়েছিল। সাদাফের উপস্থিতি বুঝতে পেরেছে, কিন্তু মাথা তুলে তাকাতে পারছে না। সাদাফ ধীরে ধীরে এগিয়ে এলো নূরের কাছে। 2 হাতের আঁচলে নূরের মুখটা ধরল। ধীরে ধীরে উপরের দিকে তুলে সত্যই দেখলো কান্না করছে। চোখে পানি নেই, কিন্তু চোখের কোণে চিকচিক করছে অশ্রুকণা, ঠিক তারার মতন। সাদাফের আর কোনো কথা বলতে ইচ্ছে হলো না। চুপচাপ নূরের মাথাটা নিজের বুকে রাখলো, রেখে বলল, শুনতে পাচ্ছিস আমার হৃদয়ের হৃদস্পন্দন? আমার হৃদয়ের প্রত্যেকটি স্পন্দন শুধু তোর কথাই বলে নূর। এর হৃদয়ে কখনো কেউ ছিল না,
থাকবেও না। যেদিন থেকে বুঝতে শিখেছি এটা আমার হৃদয়, এটা কারণ আমি স্পন্দিত হতে পারে, সেদিন থেকে শুধু তোর নামে স্পন্দিত হয়েছে। আমার প্রত্যেকটা হৃদয় স্পন্দন শুধু তোর নামেই হয়েছে। যখন তুই আমার বুকে এসেছিস আমার হৃদয়ের স্পন্দন যেন আরও বেড়ে গিয়েছে। যখন তুই আমার থেকে দূরে গিয়েছিস আমার হৃদয়টা কেঁপে উঠত। তুই কী করে ভাবলি এই হৃদয়ে তোকে ছাড়া আমি অন্য কাউকে স্থান দিয়েছে? যেদিন তুই পৃথিবীতে ভূমিষ্ঠ হলে আমার হাতে আমি তোকে নিলাম, সেদিন থেকে আমার হৃদয়, আমার জীবন, আমার সব কিছু আমি তোর নামে দিয়ে দিয়েছিলাম নূর। নূর আর কোনো কথা বলতেই পারছে না। সাদাফের বুকে কান পেতে শুধু সাদাফের হৃদয়ের স্পন্দন অনুভব করছে আর সাদাফের কথাগুলো শুনছে। নিঃশব্দে নূরের চোখ দিয়ে গাল বেয়ে পানি পড়ছে চুপচুপ করে। সাদাফ এক হাত দিয়ে নূরের গালের পানিগুলো মুছে দিয়ে নূরের মাথা তুলে তাকালো নূরের দিকে, তাকিয়ে দুই চোখের পাতায় দুটি চুমু এঁকে দিল, বলল, আর কাঁদিস না, আর কত কাঁদবি? মানুষ দেখলে কি বলবি বল? তোকে আমি নিয়ে আসলাম তোকে একটু খুশি করার জন্য। এখানে এসে তোকে এক সমুদ্র কষ্ট দিয়ে দিলাম। এবারের মতো না হয় তোর স্বামীকে ক্ষমা করে দে। মনে করে এটাই তোর স্বামীর প্রথম এবং শেষ ভুল, এরপর আর কোনো ভুল করব না। নূর কথাটি শুনেই সাথে সাথে সাদাফকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরল। সাদাফের মরুভূমির মতো শুষ্ক হৃদয় যেন এক পশলা বৃষ্টির মতো ঝরে শীতল করে দিল। সাদাফ নূরের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বাইরে সাবা, সোহান, রনি সবাই মিলে খাবারের প্যাকেটগুলো খুলে খাবারের আয়োজন করলো। তাড়াতাড়ি খাবার আয়োজন কর। সাদাব তো বউ নিয়ে ব্যস্ত, আমাদের যে ক্ষুধা লাগছে, এদিকে দিনভর কাজ করলাম, এদিকে তোর বন্ধুর কোনো খেয়ালই নেই। চুপ কর তো, মেয়েটা কান্না করছে, একটু সময় তো লাগবেই। আর আমরা আছি না, আমরা রেডি করে দিচ্ছি, ওরা বের হলেই সাথে সাথে খেতে পারবে। সোহান বলল সাবা। সোহান সাবার দিকে তাকিয়ে বলল, তা তোর বিবাহিত জীবনের কি খবর? তোর স্বামী কি দেশে আসছে নাকি এখনো বিদেশে পড়ে আছে? এই তো আর কিছুদিন, হয়তো মাসখানেক লাগবে, তারপর চলে আসবে। তাছাড়া মায়ের শরীরটা ভালো ছিল না, সব কিছু মিলিয়ে খুব ব্যস্ত সময় পার করছিলাম। এই একদিন ধরে একটু সাদাবের সাথে আবার যোগাযোগ হলো, এখন একটু ভালো লাগছে বাইরে বের হতে পেরে, তোদের সাথে দেখা করতে পেরে। ঠিক এমন সময় নূরের হাত ধরে রুম থেকে বের হলো সাদাফ। নূরের কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগছে। প্রথম যখন আসলো তখন তো মন খারাপ ছিল, এইসব কিছু বুঝতে পারিনি, কিন্তু এতক্ষণ দুজন এক রুমে ছিল তাই এখন খুব লজ্জা লাগছে। কে কি ভাববে এসব ভেবে রনি সাথে সাথেই বলে উঠল, আসেন ভাবি সাহেব, আপনার জন্য অপেক্ষা করছি। শালার কি দিনকাল আসলো, হাঁটুর বয়সী এক মেয়েকে এখন ভাবি সাহেব বলে ডাকতে হবে। সব আমাদের সাদাফের কি পাই। নূর সাথে সাথে তাকালো সাদাফের দিকে। তার মানে কি সবাই জানে নূরের সাথে সাদাফের বিয়ে হয়ে গিয়েছে? সোহান বুঝতে পারলো নূরের মনের কথা, বলল, হ্যাঁ হ্যাঁ ভাবি, আমরা সবাই জানি আপনাদের যে গতকাল বিয়ে হয়েছে। আর আপনার বাবা, মানে আমাদের সাদাবের শ্বশুর মশাই, ওকে যে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে, তার জন্যই তো এই বিশাল আয়োজন। এখন আসুন, আপনার সিট গ্রহণ করুন। আমাদের অনেক ক্ষুধা পেয়েছে। দেবরগুলোর দিকে একটু চোখ তুলেই তাকান, ক্ষুধার্ত দেবরগুলো সারাদিন কাজ করেছে। বলল রনি। কথাগুলো শুনে লজ্জায় নূর মুচকি মুচকি হাসল। সাদাফ তাকে এলো নূরের দিকে। তাড়াতাড়ি এসো, আমাদের আসলে অনেক ক্ষুধা লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বারান্দায় বসবো। বারান্দাটা কিন্তু বিশাল বড়, সেখানে বসে গানের আড্ডা করব, কেমন? বলল সাবা। নূর ছোট্ট করে উত্তর দিল, জি। খাওয়া দাওয়া শেষ করে যথারীতি সবাই বারান্দায় আড্ডার জন্য এসে বসেছে। সোহান গান গাইতে পারে, সোহান গান গাইবে। সাবা একটি কোকের বোতল আনতে গেল। মোটামুটি দুজনের জন্য ছোট একটি ফ্রিজ কিনেছে, যাতে একদিন রান্না করে দুদিন রেখে খেতে পারে এমন। রনি সোহানের গিটারটা হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছিল। এদিকে সোহান এবং সাদাফ রুমে সিগারেট খাচ্ছিল আর কথা বলছিল। সোহান সাদাফের দিকে তাকিয়ে বলল, কিরে, যাওয়ার সময় কি রুম টুম সাজিয়ে দিয়ে যাব? না মানে যদি কিছু মিছু করার ইচ্ছে হয়, নতুন বাড়ি, নতুন বউ, নতুন বিয়ে, সবকিছু নতুন নতুন, তাই বলছিলাম আর কি। বাজে কথা রাখতো, নূর শুনতে পারবে, শুনতে পেলে ভয় পেয়ে যাবে। এসব বাজে কথা এখন বলছিস কেন? আমি এখন বললেই দোষ? আমাদের গ্রেট অধৈর্য মহৎপুরুষ সাদাব 10 বছরের একটা বাচ্চা মেয়েকে কোলে নিয়ে ললিপপের লোভ দেখিয়ে কবুল বলিয়েছে। সেই মেয়ে আজকে ওর পুনরায় বিবাহিত বউ, নতুন বাড়িতে এসেছে। কিছু করার যে কামনা বাসনা জাগবে না সেটা তো বুঝতে পারিনি।
বন্ধু তুমি মহৎ, তোমাকে তো বসিয়ে রেখে পা ধুয়ে পানি খাওয়া দরকার। তা বলছিলাম, যদি কিছু করার ইচ্ছে থাকে তোর, তো আবার ঘরে মিউজিক সিস্টেম নেই না, মানে আশেপাশে তোর আরো 3-4টা ফ্ল্যাট আছে, তো বুঝতেই পারছিস বন্ধু, একটু রয়েস হয়ে। তোর বউ ছোট্ট, বুঝবে কম, চিল্লাবে বেশি। হেসে হেসে কথাগুলো বলল সোহান। সাদাফ বুঝতে পারছে না কি বলবে সোহানকে, তাই চুপচাপ সোহানের দিকে তাকিয়ে রইল ফ্রিজটু কুচকে। বিকালে চা কফি নিয়ে সবাই যথারীতি আড্ডা দিতেই বসে গেল। বারান্দায় রনি গিটার নাড়াচাড়া করলো কিছুক্ষণ, কিন্তু রনি যেহেতু গিটার বাজাতে পারে না বা গান গাইতে পারে না, তাই বাধ্য হয়ে দিয়ে দিল সোহানের হাতে। সাবা বলে উঠল, সুন্দর একটা গান ধরতো। আজ নতুন কপতির বিবাহিত জীবনের প্রথম দিন, একসাথে সুন্দর করে একটা গান ওদের ডেডিকেটেড করে গাইবি। সোহান গিটারে একবার টুংটাং সিলেক্ট করে নিল কোন গান গাইবে, তারপর বলল, ঠিক আছে, তোরা এখন রোমান্টিক জুটি, তোদের জন্য একটা রোমান্টিক গান গাই। নূর লজ্জা মাথা নিচু করে ফেল। বয়সে সবাই 10 বছর বড়, জেনারেশনে গ্যাপ, তাই সহজ হতে পারছে না। সাদাব সবার অগোচরে নূরের হাতের আঙুলের ফাঁসে ফাঁসে নিজের আঙুলগুলো সুন্দর করে গুজে দিল। নূর চমকে উঠল, যেন একবার হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সাদাব ছাড়লো না নূরের হাত। সোহান গাইতে শুরু করলো, একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম হয়েছে মন, যেই না চোখের ইচ্ছে হলো তোর পাড়াতে থাকতে গেল, ডাক নামে তোর ডাকতে গেল মন। সবাই সাথে সাথে হাততালি দিয়ে উঠল। নূর ও সাদাফ হাততালি দিতে পারছে না, কারণ এক হাত সাদাফের হাতে, তাই এক হাত দিয়ে হাঁটুর উপরে ধীরে ধীরে চাপাতে লাগলো। এবার রনি সাদাফকে বলল, এবার তুই ধর, তুই কিন্তু ভালো গান গাইতে পারিস, বিদেশে তুই ভালো গান গেয়েছিস। সোহান বলল, তার বলতে আমার চেয়ে ভালো আর কে জানে, তোরা তো ভিডিও কলে শুনেছিস, আমি তো নিজে স্বয়ং দেখেছি। চমৎকার গান গায় আমাদের সাদাফ। নূর অবাক হয়ে গেল, সাদাফ ভাই গান গায়? কই, আজ পর্যন্ত কোনো গান শুনলো না সাদাফ ভাইয়ের মুখে, গুনগুন করতে পর্যন্ত গানও শুনেনি। অবাকে সপ্তম আশ্চর্যে পৌঁছে গেল নূর। তাকালো সাদাফের দিকে, মন খারাপ হলো, কিছুই তো জানে না সাদাফ সম্পর্কে নূর। সাদাফ দুষ্ট এসে নূরের দিকে তাকালো। সাদাফ বুঝতে পারলো নূর হয়তো গান শুনতে চাচ্ছে, তাই সোহানের কাছ থেকে গিটারটি নিয়ে বলল, পুরনো একটা গান গাইব, নুরের জন্মের আগে, শুনবি? আমারও জন্মের বহু আগের, কিন্তু আজ কেন যেন বারবার এই গানটি মনে আসছে, তাই এই গানটি গাইব। বলে সাদাফ গিটারটি নিজের কোলে নিয়ে নূরের হাত ছেড়ে দিয়ে গিটারে সুর ধরতে লাগলো। সাদাফ নূরের দিকে তাকিয়ে শুরু করলো, আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। নূর বিস্ময় অবাক হলো, এত সুন্দর গান গায় সাদাব ভাই? আবার নূরের দিকে থাকে। নূর লজ্জায় লাল হয়ে যাচ্ছে। সাদাফ আবার শুরু করলো। নূর লজ্জায় মাথা নত করলো। সত্যি নূরের বুকে গানের প্রতিটি লাইনে তুরু তুরু কাঁপছে। নূর মাথা তুলে তাকালো, দেখলো সাদাফ এখনো নূরের দিকে চেয়ে আছে। সাদাফ আবারও গাইতে শুরু করলো। সবাই মুচকে মুচকে হেসে নূরের দিকে তাকালো আর জোরে জোরে করতালি দিতে লাগলো। গিটারটি কোলে নিয়ে চুপচাপ নূরের দিকে তাকিয়ে রইল, যেন ভুলে গেল আশেপাশে সাবা, রনি আর সোহান আছে। সাদাফের যেন মনে হচ্ছে মনে যত কথা ছিল সব নূরকে জানানো হয়ে গেছে। বোকা নূর কি বুঝতে পারছে প্রত্যেকটি কথার অর্থ? সবাই এবার বলতে শুরু করলো। এবার নূরের পালা। নূর বলল, না 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 ভাই, আমি গান গাইতে পারি না। সাদাফও ঠিক বলতে পারছে না নূর গান গাইতে পারে কিনা, কারণ সাদাফ যখন ওকে রেখে গিয়েছে তখন 10 বছর ছিল, এখন 16 বছর পার করেছে। এই 6 বছর ওর সাথে ছিল না সাদাফ, তাই ঠিক শিওর হতে
বলতে পারছে না, তাই সোহান এর দিকে তাকিয়ে বলল, নূর হয়তো লজ্জা পাবে, হয়তো গান গাইতে পারে না। তুই চুপ কর। মেয়ে মানুষ আর গান গাইতে পারে না? একটু হলেও পারে। গান গাইতে পারে না, গুনগুন করে হলেও গাইতে পারবে। নূর কোনো কথা শুনবো না। আজকে তোমাকে গান গাইতেই হবে, তোমাকে সাদাবের কসম। সাবা বলল। নূর লজ্জায় কাচুমাচু করছে, তারপর মুখ খুলে পড়ল। আমি একটা গান পারি, অল্প একটু, বেশি পারি না। সাবা বলল। ঠিক আছে, অতটুকুই চলবে। সাদাফ অবাক হয়ে তাকিয়ে রইল নূরের দিকে। দেখতে চাইলো কি গান গাইতে পারে নূর, অল্প একটু তাও। নূর চোখ তুলে একবার সাদাফের দিকে তাকালো, তারপর লজ্জায় আবার মাথা নিচু করে ফেলে, তারপর গান গাইতে শুরু করলো। ও চাঁদ তুমি সরে যাও, ও রাত তুমি দূরে যাও, মনের মানুষ আজ এসেছে কাছে, আমি চুপি চুপি কিছু কথা বলবো তাকে। গান গাওয়ার সময় নূর একেবারে জন্য মাথা উপরে তোলেনি। গান গাওয়া শেষে তুলছে না সাদাফ, যেন এখনো স্বপ্নে ভাসছে। এত সুন্দর গান নূরের কণ্ঠে, গানের অর্থগুলো কি মেয়েটা জানে? কি সুন্দর করে গান গাইল। সাদাফ যেন মনের ভেতর ঠান্ডা শীতল অনুভূতি অনুভব করতে পারছে। সবাই হাততালি দিয়ে নূরকে বাহবা দিল, বলল খুব সুন্দর গান গেয়েছে। বলল সাবা। সবাই বলে চলে গেল। সাদাফ নূরকে বাড়িতে দিয়ে আসবে, তাই নূর রেডি হচ্ছিল। হঠাৎ সাদাফ পেছন থেকে এসে নূরকে জড়িয়ে ধরে বলল। আবার কবে আসবে? নূর লজ্জা পেয়ে গেল, বলল, আপনি যেদিন আনবেন। আমার তো যেতে দিতে ইচ্ছে করছে না। বাবারা থাকতে দিবে না আমায়। উফ, তোর বাবাদের যন্ত্রণা আর পারছি না। সোনায় বধনে কপাল আমার। সব প্রেমিকদের লড়তে হয় একটি শ্বশুরের সাথে, আর আমার তো দুইটা শ্বশুরের সাথে লড়তে হচ্ছে। ভেবে পাচ্ছি না, আমাকে বাসা থেকে বের করে শান্তি হয়নি, এখন তোকে আমার কাছে আসতে দিবে না। আমি ছো মেরে তোকে আমার কাছে নিয়ে আসবো। আচ্ছা শোন, বলেন। তুই যে গান গেয়েছিস, গানের কথাগুলো কি বুঝতে পেরেছিস? সামনাসামনি তো আমাকে কোনো মনের কথা বলিস না, আজকে একটু বলবি, আমি শুনতে চাই। ছাদে দাঁড়িয়ে আছে রিমা আর সাইমন। রিমা বলছে, তাড়াতাড়ি নিচে যাই বাবা, বাবারা যদি এসে দেখে ফেলে তোর সাথে এখানে, তোর তো ঠ্যাং ভেঙে ফেলবে। সাদাব ভাইয়াকে তো সম্মানের সাথে বাড়ি থেকে বের করেছে একটা থাপ্পড় দিয়ে, তোকে মারতে মারতে ঠ্যাং ভেঙে ফেলবে। তোর বাবা চাচাদের ভয়ে এখন আমরা ভাইরা ঠিকমতো প্রেমও করতে পারবো না। কি একটা অবস্থা হয়ে গেছে চিন্তা কর। নিজের বাপ চাচা কিনা আমাদের ঠ্যাং ভেঙে ফেলবে, তাও আবার এত গর্ব করে বলছিস। গাধি, তোর লজ্জা লাগে না হবু স্বামী সম্পর্কে এরকম বলতে? আর যদি ল্যাংড়া হয়ে যায় তাহলে তোরই সেবা যত্ন করতে হবে। এমনিতে ছোটবেলা থেকে সব তুই করছিস। হ্যাঁ, ওই করাটাই কাল হয়ে গেছে, না হলে তোর মতো দুমুখ কালসাপের সাথে প্রেম হতো না। আমি দুমুখ কালসাপ? হ্যাঁ, দুই মুখ কালসাপ। ভাই তো বুক ফুলিয়ে বিয়ে করে বইয়ের হাত ধরে বাসায় এসেছে, আর তুই ধরা খেলে আমাকে রেখে পালাবি, এটা আমি জানি। জিজ্ঞেস করলো সাইমন। সাইমন রিমার হাত ধরে হাঁচকা টান দিয়ে রিমাকে নিজের বুকে নিয়ে আসলো, তারপর দুই হাত দিয়ে রিমার মুখ চেপে ধরে বলল, আজকে বলছিস খবরদার এই কথা আর বলবি না। আমাদের বংশের রক্ত সম্পর্কে তোর ধারণা আছে? আমার সম্পর্কে ধারণা রাখ। হাত পা কেন, গলা কেটে ফেললেও আমি তোকে ছাড়বো না। তোর উপরে এখন তোর বাপ চাচাদের থেকেও আমার বেশি অধিকার, এটা যেন মাথায় থাকে। দুনিয়ায় কিয়ামত হয়ে গেলেও আমার থেকে সরার চিন্তা করবি না। ব্রেকআপ তো অনেক দূরের, স্বপ্নেও ভাববি না। কিন্তু আমার যে ভয় করছে, সত্যি অনেক ভয় করছে। সাদা ভাইয়াকে সবাই এত ভালোবাসে, তাকে গায়ে হাত তুলেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, আর তোমাকে কি করবে ভাবলে আমার কলিজাটা কেঁপে উঠছে। সাইমন রিমাকে সাথে সাথে জড়িয়ে ধরলো, কপালে একটি চুমু খেয়ে বলল, এসব ভাববি না, এসব আমার উপরে ছেড়ে দে। যেদিন জানবে সেদিনটা সেদিন দেখবো, কিন্তু ভুলেও এটা মাথায় আনবি না তুই আমার থেকে দূরে সরে যাবি, তাহলে আমি বেঁচে থাকতেও মরে যাব। রিমার সাথে সাথে কান্না করে সাইমনকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলতে লাগলো, আমিও বাঁচবো না তোমাকে ছাড়া, প্লিজ কিছু করো, আমার অনেক ভয় লাগছে। এদিকে সন্ধ্যার দিকে কাপড় তুলতে ছাদে আসছিল নরিন আফরোজ। হঠাৎ করে ছাদে কারো কথা শুনতে পাজরা থেমে থমকে যায়। কথাগুলো তো আর কারো না, সাইমন এবং রিমার। কেন যেন অদ্ভুত হলেও সত্যি নরিন আফরোজ কান পেতে কথাগুলো শোনার চেষ্টা করলো। শেষের কথাটুকু শুনে যেন উনি বরফের ন্যায় জমে গেলেন।
কি হবে এখন? এমনিতে সাদাফ নূরকে নিয়ে এত কাহিনী, তার উপরে যদি সাইমন এবং এভাবে কারো সম্মুখে চলে আসে ওরা, তাহলে তো বাবারা ওকে মেরেই ফেলবে। কি করবে আল্লাহ জানে। বুকটা দূর দূর করে কাঁপছে নরিন আফরোজের। সাইমন অতিশয় ভালো ছেলে, কোনো সন্দেহ নেই, বরং রিমা যদি বাড়িতে থাকে সাইমনের জন্য তাতে ওনারও কোনো আপত্তি নেই, কিন্তু কেমন যেন মনে হচ্ছে যে আরেকটা কি ঝড় আসবে কিনা। এভাবে এই বুকটা কাঁপছে নরিন আফরোজের। ছাদে যাওয়াটা আর সমীচীন মনে করলো না। কি করবে বুঝতে পারছে না, তাই দাঁড়িয়ে আছে। হঠাৎ নরিন আফরোজ হালকা একটু কাশতে কাশতে বেশি জোরে জোরে শব্দ করে ছাদের ভিতরে ঢুকলেন। শব্দ পেয়ে সাইমন রিমাকে ছেড়ে দিল। দুজন দুপাশে দাঁড়ালো, এমন একটা ভাব যেন দুজন দুই দিকেই দাঁড়িয়ে কথাই বলছিল। নরিন আফরোজ যে সব কথা শুনেছে এবং ওদের সম্পর্কটা বুঝতে পেরেছে, এটা উনি বুঝতে দিলেন না। সাথে সাথেই রিমাকে বললাম, কিরে চুল টুল সেরে সন্ধ্যার সময় ছাদে দাঁড়িয়ে আছিস কেন? কাপড় চোপড়গুলো নিয়ে এক্ষুনি নিচে যা। আর বাবা, সাইমন তুই এখানে কেন? চা খেতে যা, নাস্তা রেডি করছে সামিহা। সাইমনের কেন যেন লজ্জা লাগছে। এক মনে বলছে বড় আম্মু হয়তো সবটা শুনে ফেলেছে, আরেক মন বলছে হয়তো উনি শুনিনি। সাইমন মাথা চুলকাতে চুলকাতে তাকালো বড় আম্মুর দিকে, তারপর বলল, ঠিক আছে আম্মু, আমি নিচে যাচ্ছি। নরিন আফরোজের খুব মায়া হলো ছেলেটার দিকে তাকে। ছেলেটা যে খুব ভালো, সহজ সরল, কিন্তু আসন্ন ঝড় চিন্তা করে বুকটা বারবার কেঁপে উঠছে নরিন আফরোজের। অফিস থেকে বের হওয়ার আগেই হঠাৎ করে কি মনে করে যেন ফজলুর রহমান বাসায় ফোন দিলেন। ফোনে তাড়াতাড়ি দৌড়ে ধরলেন সামিহা বেগম। নাস্তা তৈরি করছিলেন রান্নাঘরে। সামিয়া বেগম যেহেতু নিচে কেউ নেই, সবাই উপরে, উনি চুলো অফ করে ফোন ধরলেন। সাথে সাথে ফজলুর রহমান বললেন, নূরের কি অবস্থা? নূর কোথায়? সামিয়া বেগম চুপ করে গেলেন। আমতা আমতা করে বললেন, নূর তো রুমে, আমি নিচে নাস্তা তৈরি করছি, তাই বলতে পারবো না। সারাদিন কি নিচে নামেনি? দুপুরে খেয়েছে? সামিয়া বেগমের মিথ্যে মুখ দিয়ে আসছে না, তারপরও বলল, হ্যাঁ খেয়েছে, চিন্তা করবেন না, আপনি আস্তে ধীরে আসুন, কোনো সমস্যা নেই। ফজলুর রহমান আর কিছু বললেন না, বলল, এই তো আর আধা ঘন্টা পর আমরা অফিস থেকে বের হব। অফিসে একটু কাজের চাপ পড়ে গিয়েছে বেশি। বাড়ির দিকটা খেয়াল রেখো, নূরকে একটু খেয়াল রেখো। বলি ফোন রেখে দিলেন ফজলুর রহমান। সামিয়া বেগম ফোন রেখে হাঁপ ছেড়ে বাঁচলেন। ঠিক তখনই দেখলো কাপড় চোপড় নিয়ে নিচে নামছে রিমা, তার পেছনে সাইমন এবং নরিন আফরোজও সাথে সাথে নামছে। সামিয়া বেগম নরিন আফরোজের দিকে তাকিয়ে বললেন, ভাবি উনি ফোন দিয়েছিল, নূরের কথা জিজ্ঞেস করছিল। আমি বলেছি বাসায় আছে, খেয়ে রুমে রেস্ট নিচ্ছে। সবাই কিন্তু একই কথা বলবে, ঠিক আছে? নূর সারাদিন বাসায় ছিল, খেয়ে দে রেস্ট করছে, বিকালবেলা। নরিন আফরোজ একটি দীর্ঘশ্বাস ফেললেন। এমনি সাদাফ আর নূরকে নিয়ে টেনশন কম ছিল না তার, ওপরে আবার সাইমন ও রিমার টেনশন যুক্ত হলো। সামিয়া বেগমের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে সাইমন, নাস্তা করতে বস। রিমা কাপড় চোপড়গুলো ঘরে রেখে আয় যা। সাদাফ নূরকে পেছন থেকে জড়িয়ে ধরে রেখেছে। নূর লজ্জায় কাছামুছ হয়ে দাঁড়িয়ে আছে, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, কিছু বলতে পারছে না মেয়েটি। সাদাফ নূরের কানে কানে ফিসফিস করে বলল, আজকে অন্তত বল, তুই আমাকে ভালোবাসিস? তোর মুখ থেকে কখনো শুনিনি, কিন্তু আজকে কেন যেন খুব শুনতে ইচ্ছে হচ্ছে। বল না প্লিজ, তুই আজকে না বলে আমি মরে যাব। নূর সাথে সাথে দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলো। সাদাফ ঘুরে এসে নূরের দুই হাতে চুমু খেলো, তারপর হাত দুটো সরিয়ে বলল, লজ্জা পাচ্ছিস? লজ্জা মুখী বল ভালোবাসিস। তোর লজ্জা ভাঙার সময় এখনো হয়নি, লজ্জাটুকু তোলা রাখ, আমি নিজ হাতে খুব যত্ন নিয়ে ভেঙে দেব। সন্ধ্যা 6টার মধ্যে নূরকে বাসায় দিয়ে যেতে এসেছে সাদাফ। অফিসে ফোন করে জেনে নিয়েছে হুমায়ুন রহমান এবং ফজলুর রহমান এখনও অফিস থেকে বের হয়নি, তাই তারা বাসায় আসার আগে নূরকে বাসায় পৌঁছে দিয়ে গেল। গাড়ি থেকে নেমে নূর তাকিয়ে আছে সাদাফের দিকে। নূরের ভীষণ বলতে ইচ্ছে করছে বাসায় আসেন, কিন্তু জানে বলে কোনো লাভ হবে না। নূরের সাদাফকে ছাড়া বাড়ির ভিতরে যেতে ইচ্ছে করছে না। সারাদিন সাদাফের সাথে থেকে কেমন যেন অভ্যাস হয়ে গেছে মনে হচ্ছে। সাদাফকে ছাড়া কিভাবে এ বাড়িতে সময় পার করবে নূর? তবুও তো নূরের এখানে সবাই আছে, পরিবারের সবাই, কিন্তু সাদাফ ভাই যে পুরো একা বাড়িতে। নূরের ভীষণ খারাপ লাগছে। সাদাফের দিকে তাকিয়ে বলল, আচ্ছা শুনুন। সাদাফ নূরের দিকে তাকিয়েছিল, কিছু বলার অপেক্ষা করছিল, বলল,
হ্যাঁ বলেন। বিরিয়ানির প্যাকেট দুটো এক্সট্রা ছিল, ফ্রিজে রেখে এসেছি, গরম করে খাবেন। আর আমি রান্না শিখছি এখন থেকে, আমিই রান্না করে আপনার জন্য খাবার পাঠিয়ে দেব। আপনি তো সবসময় বাইরে খাবার খেতে পারতেন না। বলল নূর। সাদাফ অবাক হয়ে গেল নূরের কথা শুনে। কি বলে পুচকি মেয়ে, এখন থেকে রান্না করবে? রান্না করে সাদাফের জন্য খাবার পাঠিয়ে দিবে? তবে সাদাফের ভিতরে খুব ভালো লাগছে, শান্তি শান্তি লাগছে। বউ বলে কথা, কেমন যেন হাজব্যান্ড ওয়াইফ ফিলিংস হচ্ছে এখন থেকে। তারপর ভাবলো সামনে এইচএসসি পরীক্ষা, হাত পা পুড়িয়ে ঝামেলা করে ফেলবে, তাই বলল, কোনো প্রয়োজন নেই এত জামাই বউ খেলার। আপনি বাসায় থাকবেন, লেখাপড়া করবেন, আমার খাওয়ার কথা চিন্তা করতে হবে না। মা আছে, ছোট মা আছে, তারা পাঠিয়ে দেবে। আপনি শুধু লেখাপড়ায় মন দেন, পরীক্ষা ভালো মতো দিবেন, নাহলে এসএসসি ফেল টু বউ আবার বাসায় তুলতে পারবো না। মান সম্মানের একটা ব্যাপার আছে। নূর বলল, জীবনেও না, আমি জীবনেও ফেল করব না। জানি ম্যাডাম, আপনি নিজেও ফেল করবেন না, কিন্তু গণিতে যে ডাব্বা মারবেন সেদিকে আপনার খেয়াল আছে? বলল সাদাফ। নূর চুপ হয়ে গেল। গণিত আসলে একটু দুর্বল, তাই এটা নিয়ে উচ্চবাচ্য করার কিছু নেই, তাই বললাম। এখনো কিছুদিন সময় আছে, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, কিন্তু আমি জীবনেও ফেল করব না। এই কথার মাঝখানে হঠাৎই বাইরে চলে এলেন নরিন আফরোজ এবং সামিয়া বেগম। গাড়ির শব্দ শুনে ছিলেন পেছনে পেছনে চলে আসলো রিমা এবং স্যামন। যাওয়ার পর থেকে এখন পর্যন্ত কথা হয়নি, দেখা হয়নি, তাই ছেলেকে এক নজর দেখার জন্য সাথে সাথে চলে এসেছেন বাইরে। সাদাব দেখতে পেল বাড়ির সবাই চলে এসেছে। জানে সবাই অশুভ ভালোবাসে সাদাবকে, তাই সবার আসার সাথে সাথে গাড়ি থেকে নামলো। নামার সাথে সাথে সামিয়া বেগম সাদাবকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন। সামিয়া বেগম তো বলা শুরুই করে দিলেন, একদিনে মুখটা কত শুকিয়ে গেছে, খাস নাই? দেখেছিস বাড়ির খাবার না খেয়ে কি অবস্থা হয়েছে ছেলেটার? নরিন আফরোজের দিকে তাকিয়ে বলল, মামুনি তুমি মিস করছো ঠিক আছে, তাই বলে এখন ঠাডা পড়া মিথ্যা কথা কেন বলতেছো? দেখো বোঝা যাচ্ছে সুন্দর খেয়ে দে তেল তেলে আছে, কোনোভাবেই বোঝা যাচ্ছে না খেয়ে। কেমন আছে ভাইয়া? ভালো, তুই? সাদাব বলল। স্যামন জড়িয়ে ধরে কিছুক্ষণ চুপচাপ রইল, তারপর সবার অগোচরে কানে কানে ফিসফিস করে বলল, আমার কিন্তু 2000 টাকা লাগবে। আগের টাকাটা একটা ভর্তির কারণে শেষ হয়ে গিয়েছে, পরে বলবো। ভালো হবে না তুই? আচ্ছা মোবাইলে পাঠিয়ে দেবো, সমস্যা নেই। তোরা সবাই ভালো আছিস? আম্মু তোমরা সবাই ভালো আছো? আমার জন্য কিন্তু টেনশন করবে না, আমি কিন্তু একদম ফার্স্ট ক্লাস আছি, কোনো টেনশন করবে না, নিজেদের খেয়াল রাখবে। আমরা তো আমাদের খেয়াল রাখবো, আমরা তো সবাই একসাথে আছি। তুই থাকবি একা একা, নিয়ম করে কিন্তু খাওয়া দাওয়া করিস, বেশিক্ষণ বাইরে ঘোরাফেরা করিস না। ভাবিস না এখন কেউ দেখার নেই, তাই বলে যা তা করতে পারবি। সাদাব জড়িয়ে ধরে বলল, অবশ্যই, যে আমার মা বলেছে তা অক্ষর অক্ষরে পালন করতে হবে। বলে নূরের দিকে তাকালো সাদাফ। নূরকে এখন ছেড়ে যেতে হবে মনটা মানছে না, কেমন বুকের ভেতর আঁকুপাকু করছে। সবার সাথে দেখা হওয়ার পর আরও একটু যেন বেশি খারাপ লাগছে, যেন মনে হচ্ছে নিজের একটা অংশ এখানে ফেলে যাচ্ছে। রাত বাজে 9টা, ডিনারের টেবিলে সবাই বসে আছে। আজকে অস্বাভাবিকভাবে ফজলুর রহমান এবং হুমায়ুন রহমান খেয়াল করেছে সবার মুড ভালো, মন হাসি খুশি, যেন বাড়িতে কিছুই হয়নি এমন একটা ভাব। ঠিক আছে, তারাও চাইছিল সবাই নর্মাল হোক, তাই বলে ছেলেটা মাত্র একদিন হলো গিয়েছে, সবাই ভাবে ভুলে গিয়েছে। মনে মনে ভাবলেন হুমায়ুন রহমান এবং সাথে ফজলুর রহমানও। ফজলুর রহমান একে একে সবার এক্সপ্রেশন খেয়াল করে দেখেছে, বিশেষ করে নূরের কোনো পরিবর্তন নেই, যেন কিছুই হয়নি এমন। গতকাল তো মন খারাপ দেখছিল, আজকে যেন কিছুই হয়নি এমন ভাব। চুপচাপ খাচ্ছে নূর, সাইমনও চুপচাপ খাচ্ছে, রিমাও খাচ্ছে, নরিন আফরোজ এবং সামিয়া বেগম চুপচাপ খাবার সার্ভ করে। সে কারোর ভিতরে কোনো প্রতিক্রিয়া নেই। অবাক লাগছে দুই ভাইয়ের কাছে। কি মনে করে যেন হুমায়ুন রহমানের দিকে তাকালেন ফজলুর রহমান। ঠিক সেই সময় হুমায়ুন রহমানও ফজলুর রহমানের দিকে তাকালেন। হয়তো দুজন দুজনের চোখের ভাষা বুঝলেন, কিন্তু কেউ কারো কাছে কিছু প্রকাশ করতে পারছে না। আজকে রান্না হয়েছে গরুর মাংসর কালা ভুনা, কলিজা ভুনা, বিভিন্ন ধরনের ভর্তা, ইলিশ মাছ ভাজা, ডাল এবং ভাত। সবগুলো আইটেমই সাদাফের খুব প্রিয়। আচ্ছা সবাই সাফাদের প্রিয় খাবার আজকে এত মন ভরে খাচ্ছে কেন? সাফাত তো নেই,
মনে মনে খুব অনুতপ্ত হচ্ছেন ফজলুর রহমান। ছেলেটার সব প্রিয় খাবার রান্না হয়েছে, অথচ ছেলেটা নেই। না জানি কোথায় কি খাচ্ছে, কিভাবে খাচ্ছে। ভুলুক জমেও জানতে পারল না ফজলুর রহমান রান্না হয়েছে এসব সাদাফের জন্য। কেন যেন নরেন আফরোজ ও সামিয়া বেগম সাদাফকে পাঠানোর জন্য রান্না করেছিলেন ঠিকই। সেই সময় সাদাফ আসায় সাদাফকে প্যাক করে খাবার দিয়েও দেওয়া হয়েছে, কিন্তু সেই সম্পর্কে অবগত হলেন না ফজলুর রহমান ও হুমায়ুন রহমান। অপরাধ ভরা মন নিয়ে দুই ভাই একটু একটু খাবার খেলো, তৃপ্তি নিয়ে খেতে পারলো না। যতই হোক বাড়ির বড় ছেলে কোথায় আছে, কি করছে, সেই ভাবনায় দুই ভাইকে জেঁকে ধরেছে। রাত বাজে 11:30। নূরের মোবাইলে ফোনে রিংটোন বেজে উঠল। নূর জানে এই সময় কে ফোন করেছে। নূরের ছোট কোনো হাসি খেলে গেল, সাথে সাথে দৌড়ে পড়ার টেবিল থেকে ফোনটি ধরলো। ফোন ধরে রিসিভ করে সাথে সাথেই বলল, জি বলুন। হুমায়ুন রহমান রুমের চশমাটি টেবিলের উপর খুলে রেখে চোখ বন্ধ করে চুপচাপ বসে আছে চেয়ারে। উনি বিশ্বাস করতে পারছে না ছেলেটি আজ 2 দিন হলো বাসেনি, অথচ বাড়ির সবাই কেমন নর্মাল ব্যবহার করছে। মন খারাপ লাগছে না কারোর? নওরিন আফরোজ বিছানায় গোছাচ্ছিলেন আর চোখে হুমায়ুন রহমানকে দেখছিলেন। নওরিন আফরোজ বোধ হয় বুঝতেই পারলেন হুমায়ুন রহমানের মনের অবস্থা, তাই বিশেষ পাত্তা না দিয়ে নিজের কাজে নিজে করতে থাকলেন। এদিকে নরেন আফরোজের মনের অবস্থাও ভালো না। সন্ধ্যা থেকে যখন থেকে রিমা ও সাইমনের কথা শুনেছেন থেকে ওনার বুক কেঁপে উঠছে বারবার। কি হবে সামনের দিনগুলোতে ভেবে যেন দিশেহারা হয়ে যাচ্ছেন তিনি। তবে মনে মনে নিজেও সিদ্ধান্ত নিয়েই নিলেন নরেন আফরোজ সাদাফের সাথে যা করার করেছে। সাদাফ যথেষ্ট বুদ্ধিমান ছেলে, ও নিজেকে গুছিয়ে নিতে পারবে, কিন্তু সাইমন ও রিমার সাথে এমনটা করতে দেবে না। তাদেরও অধিকার আছে এই বাড়িতে, শুধু কাজ করার জন্য তো আসেনি। এটা তাদেরও সংসার এবং তারাও জন্ম দিয়েছে ছেলে মেয়েগুলোকে। একা তারা কেন সিদ্ধান্ত নিবে ভাইয়েরা? এদিকে ফজলুর রহমানও রুমে চুপচাপ বসে আছেন, গুরুগম্ভীর ভাব। মনে মনে ঠিক বিশ্বাস করতে পারছে না সামিয়া বেগম যে কিনা 2 দিন আগেও সাদাফকে মাছের বড় মাথাটা না খেয়ে শান্তি হচ্ছিল না, সেই সামিয়া বেগম কি করে সাদাফের সব পছন্দের খাবারগুলো রান্না করে সবাই গুগ্রাসে গেল। ফজলুর রহমান হালকা গলা খাকারি দিয়ে সামিয়া বেগমকে ডাকলেন। সামিয়া বেগম বললেন, জি কিছু বলবেন? ফজলুর রহমান বললেন, একটু এখানে এসে বসো তো। সামিয়া বেগম মনে মনে ভয় পাচ্ছেন। উনি কি টের পেয়ে গেলেন নূর যে সারাদিন বাসায় ছিল না? কেমন আমতা করে ভয় কাছে এসে বসলেন সামিয়া বেগম। ফজলুর রহমান সামিয়া বেগমের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে তোমাদের? আজকে তোমাদের মন এত আনন্দ কেন? সামিয়া বেগম অবাক হয়ে গেলেন, বললেন, আনন্দ কোথায় আনন্দ? দিনভর তো আমরা চুপচাপই ছিলাম, আপনাদের সামনে তো একটা কথাও বলিনি। ফজলুর রহমান বললেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না তোমরা। আজকে এত বড় কেন আয়োজন করেছো খাবার দাবারে? হঠাৎ এত আনন্দ কি কারণে? ছেলেটা বাড়ির বাইরে খাওয়া দাওয়া কি করছে না করছে জানি না, সেখানে তোমরা ওর পছন্দের খাবারে ওকে ছাড়া কি করে খাইলে? সবাই দেখলাম পেট পুড়ে খেলে। ও এজন্য বলছেন সাদাফ অন্যায় করেছে? আপনাদের মনে হয়েছে শাস্তি দেওয়ার শাস্তি দিয়েছেন, বাসা থেকে বের করে দিয়েছেন। এখন এটা নিয়ে আর আমরা শোক পালন করে কি করব? সিদ্ধান্ত যা নেয়ার তা তো আপনারা 2 ভাই নিবেন। আমাদের এখানে কি করার আছে বলুন? আমাদেরকে জিজ্ঞাসা করে বা আমাদের কথা চিন্তা করে তো আর সিদ্ধান্ত নেননি। তাহলে আমরা খুশি হই আর কাঁদি, তাতে কি বা আসে যায়? বরং আপনার তো খুশি হওয়ার কথা। আমরা মন খারাপ করে বসে নেই, ওকে ভুলে যেতে বসেছি। সাইমা, এত বড় কথা তুমি কি করে বললে? ওকে ভুলে যেতে বলছো? ভুলে যেও না, ও আমার প্রথম সন্তান। ও অন্যায় করেছে, আমি ওকে শাস্তি দিয়েছি, তাই বলে তোমাদেরকে বলিনি তোমরা ওকে ভুলে যেও। এরকম বাসায় খাওয়া দাওয়া পার্টি অ্যারেঞ্জ করো। ছেলেটা আমার কি খাচ্ছে না খাচ্ছে একা আছে, সেই টেনশনে আমরা 2 ভাই সারাদিন পাসছি না। আর তোমাদের এখানে খাওয়া দাওয়া মিলন মেলা বসে গিয়েছে। আগামীকালকে থেকে যেন এরকম না দেখে নর্মাল খাবার দাবার রান্না করবে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন। ভাইজান কষ্ট পাচ্ছে, আমি চাই না আমাদের আচরণে ভাইজান আরও কষ্ট পাক। সামিয়া বেগম বেশ সাহস করে বললেন, ও যখন ভাইজানের ছেলেকে বাসা থেকে বের করে দিয়েছেন
তখন বুঝি ভাইজান কষ্ট পায়নি? শুধু আপনার অধিকার আছে ওর ওপর, তাই ভাইজান একটি কথাও বলেনি। কিন্তু আপনি কি ভাইজানের সম্মান রক্ষা করেছেন? তাহলে যা সিদ্ধান্ত নেয়ার সব সিদ্ধান্ত যখন আপনারা দুই ভাই নিবেন। আমরা হচ্ছি পরের বাড়ির মেয়ে, এখানে সংসারে এসেছি, রান্না করব, খাবো, দেব, এই তো আমাদের কাজ। তাহলে আমাদের আমাদের কাজটুকুই করতে দিন, সিদ্ধান্ত সব আপনারাই নিন। বলে সামিয়া বেগম উঠে খাটের পাশে গিয়ে শুয়ে পড়ল। অবাক নয়নে বোকার মতো চেয়ে রইল ফজলুর রহমান। কি হলো, বাড়ির সব মহিলাদের এরকম করছে কেন বুঝতে পারছে না। তার স্ত্রী বোকা সামিহা ও এরকম চালাকের মতো কথা বলছে, কথা দিয়ে কথা আটকানোর চেষ্টা করছে। নূর ফোন ধরে বলল, জি বলুন, শুনছি। কি শুনছিস? যা বলতে চাই, বোঝাতে চাই, তাতে শুনতে পারিস না, বুঝতে পারিস না। আমি কিছু না বলার আগেই তুই কি বুঝলি? নূর চুপ হয়ে গেল। কি শুনছে, কি করে বলবে? সাদাব বলল, কি করছিলে? সাথে সাথে যে ফোন ধরলি, ফোনের কাছে ছিলে? না, টেবিলে বসে পড়ছিলাম, ফোন টেবিলের উপরে চার্জে দেওয়া ছিল। আপনি কি করছিলেন? আমি আমার বিয়ে করা বউকে মিস করছিলাম। নূর আরেক দফা লজ্জা পেয়ে গেল। সাদাব যখন এইসব কথা বলে নূর অনেক লজ্জা পেয়ে যায়। সাদাব বুঝতে পারছে নূর লজ্জা পাচ্ছে, তাই আর একটু লজ্জা দেওয়ার জন্য বলল, এমনিতে সারাদিন পটে পটে করিস, এখন কথা বলছিস না কেন? শুধু রান্না করে খাওয়ালে কি বউ হয়ে যায়? বউ হতে হলে তো আরও অনেক কিছুই করতে হয়। মনে নেই কত কিছু শিখেছিলাম? কেন বিয়ে করব? না, আমার কিছুই মনে নেই। ঠিক আছে, তাহলে আমি মনে করিয়ে দিচ্ছি। মনে আছে অনেক আগে বলেছিলাম বউকে নিয়ে বিছানায় শুয়ে থাকবো, জড়িয়ে ধরে থাকবো, সেজন্য বিয়ে করতে হবে, সেজন্য আমার বউ দরকার। নূর লজ্জায় সাথে সাথে এক হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। সাদাব বলল, মুখ ঢেকে লাভ নেই, রান্না করে তো সারা জীবন মাও খাওয়াতে পারে। মানুষ বিয়ে করে বউকে নিয়ে বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকার জন্য। নূর আরেকটি কথা বলতে পারছে না, চুপচাপ লজ্জায় চোখ বন্ধ করে আছে, ঘন করে নিঃশ্বাস নিচ্ছে। সাদাব মুচকি মুচকি হাসছে, জানে নূর লজ্জায় শেষ। ছোট্ট বোকা নূর, ওর ছোট্ট বউ এখন লজ্জা পাচ্ছে, এটাই চাইছে সাদাব। মনে মনে ভাবছে যেদিন লজ্জা ভাঙার সময় হবে সেদিন আর কোনো লজ্জা রাখবে না। সাদাব বলল, লজ্জা পাচ্ছিস নূর? আর 12 দিন, 12 দিন পরে তোর সব লজ্জা আমি ভেঙে দেব। আর 12 দিন।